আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আসি। এটা হচ্ছে মূলত বাংলাদেশ থেকে যারা ডেনমার্কে আসতে চান, যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, যাদের স্টুডেন্ট গ্যাপ আছে, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, নিজেরা কিভাবে অ্যাপ্লাই করবেন এজেন্সি ছাড়া, তাদের জন্য মূলত ভিডিওটা করা। আমার সাথে আমার এক বড় ভাই আছেন, উনি আমার চাইতে বেশি জানেন আর বেশি বোঝেন। উনি হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে একটু বিশ্লেষণ করবে। হ্যাঁ ভাইয়া, আপনি শুরু করতে পারেন। আসলে বাংলাদেশ থেকে অনেকগুলোভাবে আসা যায় ডেনমার্কে, কিন্তু এর মধ্যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা হলো স্টুডেন্ট হিসেবে আসা। তো ডেনমার্কে মূলত অল্প কিছু পাবলিক ইউনিভার্সিটি আছে আর দুইটা প্রাইভেট ইউনিভার্সিটির অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। তো আই উড সাজেস্ট যে যদি কারো আসতে ইচ্ছে হয় সেক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিতে আসাটাই বেস্ট। এক্ষেত্রে টিউশন ফিও কম আর সুবিধাটাও একটু বেশি। সুবিধার বলতে যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে সেক্ষেত্রে পড়াশোনার পরে সেটা ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক 3 বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়। ওই টাইমটা আসলে ভালোভাবে ইউটিলাইজ করা যায়। তো পাবলিক ইউনিভার্সিটিতে আসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেটা করতে হবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসার ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা ব্যাচেলার একটা মাস্টার্স। তো ব্যাচেলারের ক্ষেত্রে যেটা হলো কি, আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এমনভাবেই সাজানো, সেক্ষেত্রে আমাদের ব্যাচেলার শেষ হয় ইন মোস্ট কেসেস যে 12 ইয়ার্সে। কিন্তু ড্যানিশ যে রুলস, সেক্ষেত্রে ওদের ব্যাচেলারে পড়তে গেলে আপনার 13 ইয়ার্সের এডুকেশন কমপ্লিট করতে হবে। তো ব্যাচেলারে আসতে গেলে যেটা করতে হবে যে বাংলাদেশে এইচএসসি কমপ্লিটের পরে 1 বছর, সেটা হোক ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে 1 বছর কোনো স্পেসিফিক সাবজেক্ট কমপ্লিট করে তারপরে অ্যাপ্লাই করা যাবে ব্যাচেলারে। সেক্ষেত্রেও আইএলসের রিকোয়ারমেন্ট সিমিলারই থাকে, 6.5 to 7, এর বেশি দরকার পড়ে না। তো 6.5 হলো সিকিউর স্কোর, এটা থাকলে মোটামুটি সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। আর মাস্টার্সের ক্ষেত্রে যেটা হয় যে কোনো স্পেসিফিক সাবজেক্ট আপনার সাবজেক্টের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতে হবে। যেমন বাংলাদেশে ফর এক্সাম্পল আপনি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, আপনি কিছু স্পেসিফিক সাবজেক্ট কমপ্লিট করছেন, সেটা হোক ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, কী বলে রিসার্চ মেথোডোলজি, এরকম কিছু সাবজেক্ট কমপ্লিট করছেন। আপনার ম্যাচ করতে হবে ট্রান্সক্রিপ্টের সাথে এটা, যে ওরা কিছু রিকোয়ারমেন্ট দিবে যে এই সাবজেক্টগুলো আপনি কমপ্লিট করছেন কিনা, ওই সাবজেক্টগুলো আপনার ট্রান্সক্রিপ্টে আছে কিনা। যদি আপনার ট্রান্সক্রিপ্টে থাকে এবং আপনার আইএলসি রিকোয়ারমেন্টও যদি 6.5 থাকে, তাহলে সিজিপিএ 3 পয়েন্ট+ হলেই ইন মোস্ট কেসেস আপনি অফার লেটার পাবেন। আর সায়েন্সের ক্ষেত্রে যেটা হয়, টিউশন ফি একটু বেশি, কিন্তু সায়েন্সের সাবজেক্টে ডেনমার্কে আসা আরও ইজি, বিকজ বাংলাদেশের যে সাবজেক্টগুলো মূলত আমরা কমপ্লিট করি তার সাথে ওদের ইসিটিএস হুবহু ম্যাচ করে। ওকে, এই গেল অ্যাপ্লিকেশন প্রসেস। এরপরে আসি মূলত টিউশন ফির ব্যাপারটা, যেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে বা অনেক চিন্তা ভাবনা থাকে। বিকজ আমরা যারা দেশের বাইরে আসি পড়তে, এরা ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। তো টিউশন ফি আসলে একটা বড় ফ্যাক্টর। তো ডেনমার্কের ক্ষেত্রে যেটা হয় যে আর্টসের টিউশন ফি একটু কম, সেটা মূলত 3,500 ইউরো থেকে 4,500 ইউরোর মধ্যে থাকে। আর বিজনেসের টিউশন ফিটা 4,000 থেকে 5,000 ইউরোর মধ্যে। সায়েন্সের টিউশন ফিটা একটু বেশি, সেটা 6,000 ইউরো থেকে 7,500 ইউরো এমনই থাকে। তো আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে ডেনমার্কে যদি কেউ আসতে পারে, এটা আসলে খুবই ভালো। ইউজুয়াল টিউশন ফি কম আর সুবিধা সেমই পাবে। আর জবের ক্ষেত্রে যেটা হয় কি, ডেনমার্কে পড়াশোনা শেষে বিজনেস ফ্যাকাল্টি থেকে যারা আসলে প্রফেশনাল লাইনে যেতে চায়, এদের জন্য একটু টাফ হয়, যেটা হলো যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের একটা ব্যারিয়ার থাকে। সায়েন্সের ক্ষেত্রে অনেকেই আমি দেখছি যারা আসলে সায়েন্সের এইখানে মাস্টার্স কমপ্লিট করছে, পরবর্তীতে পিএইচডি করতেছে কিংবা প্রফেশনাল লাইন ভালো করতেছে। তো ডেনমার্ক আসলে একটা ভালো প্লেস, আসলে থাকা, পড়াশোনা, কি বলে পিসফুল লাইফ, সব কিছুর জন্য বেস্ট একটা চয়েস। আসলে বাংলাদেশের বর্তমান যা অবস্থা চলতেছে, সেক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ানের এমন একটা কান্ট্রিতে এসে পড়াশোনা কমপ্লিট করা, এখানে লাইফ লিড করা, ইটস এ গুড চয়েস। এটা তো গেল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ব্যাপার বা সাবজেক্ট চয়েসের ব্যাপার। এরপরে আসলে যেটা আরেকটা ইস্যু থাকে, যেটা হচ্ছে ভিসার প্রসেসিং। যেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অস্ট্রেলিয়া, কানাডা ভিসা প্রসেসিংয়ে এত কমপ্লেক্সিটি বা এত ইস্যু, অনেক ঝামেলা পোহাইতে হয়। কিন্তু ডেনমার্কের ক্ষেত্রে এটা টোটাল ভিন্ন। ডেনমার্কের ভিসা প্রসেসিং আমার মতে যেটা মনে হয় সব থেকে ইজিয়েস্ট। এক্ষেত্রে আপনার যে স্টুডেন্ট থাকে, শুধুমাত্র যদি সিঙ্গেল আসে, সেক্ষেত্রে তার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টই শো করতে হয় না, শুধুমাত্র টিউশন ফি দিয়েই চলে আসা যায়। হ্যাঁ, স্পাউসের ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করা লাগে। সেটাও আসলে কোনোদিন যখন ভিসার ব্যাপারে টোটাল কথা বলবো, সেদিন আমি টোটাল এক্সপ্লেনেশন দিব। সেটাও আসলে খুবই ইজি। যেটা বলে যে
আর একটা মূলত যে পয়েন্টটা আসলে বলা উচিত ছিল সেটা হলো গিয়ে যে ডেনমার্কে শুধুমাত্র দুইটা ইনটেকে আসা যায়, সেটা হলো যে একটা সেপ্টেম্বর ইনটেক আর একটা জানুয়ারি ইনটেক। জানুয়ারি ইনটেকে আসলে খুব কম সংখ্যক সিট থাকে, কম সাবজেক্ট ইউনিভার্সিটি অফার করে, কিন্তু সেপ্টেম্বর ইনটেকে সাবজেক্টও বেশি থাকে, ইউনিভার্সিটির অফার লেটারও প্রোভাইড খুব বেশি করে। তো সেপ্টেম্বর ইনটেক গুড চয়েস। সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন মূলত এটা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত মোস্ট ইউনিভার্সিটি আসলে ওই টাইম ডেডলাইনটা থাকে। আর জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশনটা এটা মূলত থাকে হলো গিয়ে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত। কিন্তু অ্যাজ আই সেইড আর্লিয়ার যে সেপ্টেম্বর ইনটেকটা হলো যে গুড চয়েস, কজ অ্যাজ মোস্ট ইউনিভার্সিটি প্রোভাইড মোস্ট অফ দ্য অফার লেটার্স ডিউরিং দ্য সেপ্টেম্বর ইনটেক। তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি কিছু লিঙ্ক শেয়ার করব, যেখানে গেলে আপনারা ইজিলি নিজেরা সব কিছুই দেখতে পাবেন, আসলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় কোন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে কি পাবেন, বা মূলত আসলে ডেনমার্কে একটা ওয়েবসাইটে সব কিছু পাওয়া যায়, তারপরও সাপোর্টিভ কিছু লিঙ্কও আপনাদের থাকবে যাতে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। আসলে অ্যাপ্লিকেশনটা ইভেন ভিসা প্রসেস সব কিছুই নিজেরা করতে পারবেন, কোনো এজেন্সির দরকার নাই, বা যদি গাইডলাইনের দরকার পড়তে পারে, কোনো একটা কিছু নিয়ে কনফিউশন থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন উইথাউট এনি কস্ট। আমরা যতটুকু সম্ভব হয় আমরা আপনাদের অবশ্যই সাহায্য করব। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, আর দেখে নিজেরা তো যতটুকু বুঝতে পারেন এবং শেয়ারও করবেন, যাতে বাংলাদেশের আরও কোনো স্টুডেন্টরা আসতে পারে বা আসতে আগ্রহী হয়। আসলে অ্যাকচুয়ালি ভিডিওটা হলো গিয়ে জাস্ট সবাইকে একটু হেল্প করার উদ্দেশ্যে করা।